আসসালামু আলাইকুম। ৫টি বড় বড় ইসলামী ব্যাংক একীভূত হয়ে যাওয়ার যে ঘোষণা আমরা শুনেছিলাম তা এখন এক গোলকধাঁধাই রূপ নিয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কেন এই ব্যাংকগুলো একীভূত হওয়ার সিদ্ধান্ত এখন সরাসরি সরকারের হাতে চলে গেল, কেন দুটি ব্যাংক এই প্রক্রিয়া থেকে পালিয়ে বাঁচতে চাচ্ছে, আর সবচেয়ে বড় কথা, আপনার জমানো টাকা আপনি কবে ফেরত পাবেন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষে আমি আপনাদের এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি এর আগে কখনই কল্পনাও করেন নাই। এই তথ্যগুলো আপনার ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি। শুরুতেই আসা যাক মূল বিষয়ে। দেশের ৫টি শরিয়া ভিত্তিক ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠনের কাজ শুরু হয়েছিল। কিন্তু বর্তমানে এই সম্মিলিত ইসলামী ব্যাংক সরকার এবং বাংলাদেশ ব্যাংকের জন্য এক গলার কাঁটায় হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানলে অবাক হবেন, এই একীভূতকরণ প্রক্রিয়ার মাঝপথেই দুটি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক, এই প্রক্রিয়া থেকে বেরিয়ে যাওয়ার জন্য আবেদন করেছে। তারা এখন আর একীভূত থাকতে চায় না, তারা চায় আগের মতোই স্বতন্ত্রভাবে চলতে। কিন্তু কেন তারা হঠাৎ করে এই সিদ্ধান্ত নিল? মূলত এসআইবিএল এবং এক্সিম ব্যাংকের শুরুর দিকের বেশ কয়েকজন উদ্যোক্তা এখন আবার ব্যাংক দুটির দায়িত্ব নিতে চান। তারা ব্যাংক রেজলিউশন আইনের ১৮ ক ধারা অনুযায়ী এই আবেদন করেছেন। কিন্তু সমস্যা হল, বাংলাদেশ ব্যাংক তাদের এই আবেদনে মোটেও সন্তুষ্ট নয়। বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংকের সাবেক মালিকপক্ষ যে আবেদন জমা দিয়েছে সেখানে তথ্যের অনেক ঘাটতি আছে এবং বেশ কিছু অসঙ্গতি রয়েছে। সবচেয়ে বড় কথা হল, তারা বাংলাদেশ ব্যাংকের পাওনা অর্থ পরিশোধ করার জন্য ১০ বছর সময় চেয়েছে। নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের কাছে এই দীর্ঘ সময় কোনোভাবেই গ্রহণযোগ্য হচ্ছে না। তাই বাংলাদেশ ব্যাংক নীতিগতভাবে তাদের এই আবেদন প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছে এবং ৫ ইসলামী ব্যাংক একীভূত করার পরিকল্পনা আগের মতোই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এখানে একটি বিশাল আর্থিক অঙ্কের হিসাব আছে যা আপনাদের জানা দরকার। বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ব্যাংক রেজলিউশন আইনের ১৮ ক ধারা অনুযায়ী যদি কোনো ব্যাংক স্বতন্ত্রভাবে আবার চলতে চায়, তবে তাদের প্রাথমিকভাবে ৭.৫% অর্থাৎ প্রায় ১২০০ কোটি টাকা নগদ জমা দিতে হবে। শুধু তাই নয়, আগামী ২ বছরের মধ্যে বাকি ৯২% টাকাও ফেরত দিতে হবে। এর সাথে যোগ হবে ব্যাংকের মোট প্রভিশন ঘাটতির টাকা। সব মিলিয়ে প্রায় ২৫ থেকে ৩০ হাজার কোটি টাকা পরিশোধ করতে পারলেই কেবল ব্যাংক দুটি স্বতন্ত্রভাবে পরিচালনার দায়িত্ব ফিরে পেতে পারে। অথচ এসআইবিএল এবং এক্সিম ব্যাংকের আবেদনে এই বিপুল অর্থ পরিশোধের কোনো সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নেই। এখন প্রশ্ন জাগতে পারে, তাহলে এই বিশাল সম্মিলিত ইসলামী ব্যাংক কি শেষ পর্যন্ত সরকারি মালিকানাতেই চলবে? এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অবস্থান পরিষ্কার। তারা বলছে, সম্মিলিত ইসলামী ব্যাংক যদি সরকারি মালিকানায় চালাতে হয়, তবে আগামী বাজেটে সরকারকে এর জন্য একটি বিশাল অঙ্কের বরাদ্দ দিতে হবে। এটি কি বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারের পক্ষে সম্ভব? এই চূড়ান্ত সিদ্ধান্তটি এখন সরকারের হাতে ঝুলে আছে। সরকার এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে বাংলাদেশ ব্যাংক মনে করছে, ব্যাংকটির কার্যক্রম চালিয়ে যাওয়াই শ্রেয়। ইতিমধ্যে আরেকটি বড় আপডেট হল, সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য নতুন ব্যবস্থাপনা পরিচালক বা এমডি নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় যৌথভাবে প্রার্থীদের সাক্ষাৎকার নিয়েছে। প্রায় ১১ জন অভিজ্ঞ ব্যাংক কর্মকর্তা এই সাক্ষাৎকারে অংশ নিয়েছেন। আশা করা হচ্ছে, আগামী সপ্তাহেই আমরা ব্যাংকটির নতুন এমডির নাম জানতে পারব। এটি হয়তো থমকে থাকা কার্যক্রমে কিছুটা গতি আনতে পারে। এখন একটু পেছনে ফিরে দেখা যাক, এই পরিস্থিতি আসলে তৈরি হলো কিভাবে। ব্যাংক খাত সংস্কারের অংশে গত ২০২৫ সালে অন্তর্বর্তী সরকার একটি ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ অনুমোদন করেছিল। পরবর্তীতে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর সেটি সংশোধন করে ব্যাংক রেজলিউশন আইন ২০২৬ হিসেবে কার্যকর করে। এই আইনের হাত ধরেই ৫টি ইসলামী ব্যাংককে একীভূত করার উদ্যোগ নেওয়া হয়। লক্ষ্য ছিল, এটি হবে দেশের বৃহত্তম শরিয়া ভিত্তিক রাষ্ট্রীয় ব্যাংক। ৩৫,০০০ কোটি টাকার মূলধন নিয়ে এই ব্যাংকের যাত্রা শুরু করার কথা ছিল, যার মধ্যে সরকার দেওয়ার কথা ২০,০০০ কোটি টাকা আর বাংলাদেশ ব্যাংকের আমানত বীমা তহবিল থেকে ১৫,০০০ কোটি টাকা শেয়ার দেওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে কি ঘটেছে? বাংলাদেশ ব্যাংক ১৫,০০০ কোটি টাকার মধ্যে এখনও পর্যন্ত দিয়েছে মাত্র ১২,০০০ কোটি টাকা, আর সরকার যে ২০,০০০ কোটি টাকা দিয়েছে সেখান থেকেও আবার ১০,০০০ কোটি টাকা সরকার নিজেই ঋণ নিয়ে নিয়েছে।
অর্থাৎ ব্যাংকটির হাতে আসলে পর্যাপ্ত তারল্য নেই। সাধারণ আমানতকারীদের অর্থ রাখতে উদ্বুদ্ধ করা বা ঋণ আদায়ের মাধ্যমে তারল্য বাড়ানোর যে পরিকল্পনা ছিল তার কিছুই এখনও পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যন্ত্রণাদায়ক অংশে, আমানতকারীদের ভবিষ্যৎ। এই 5টি ব্যাংকে বর্তমানে ৭৫ লাখ আমানতকারী রয়েছেন। এই সাধারণ মানুষের ১,৪২,০০০ কোটি টাকা সেখানে জমা আছে। মানুষ তাদের কষ্টার্জিত টাকা ফেরত পাওয়ার আশায় দিন গুনছে। বাংলাদেশ ব্যাংক আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য একটি স্কিম ঘোষণা করেছে, ঠিকই, কিন্তু সেটি আমানতকারীদের জন্য কতটুকু সুখকর? ঘোষিত স্কিম অনুযায়ী আমানত বীমা সুরক্ষা আইনের আওতায় শুরুতে যে কোনো আমানতকারী সর্বোচ্চ ২ লাখ টাকা ফেরত পাবেন। কিন্তু যাদের আমানত ২ লাখ টাকার বেশি, তাদের ক্ষেত্রে কি হবে? তাদের জন্য রাখা হয়েছে কিস্তিতে টাকা তোলার নিয়ম। পুরো টাকা ফেরত পেতে একজন গ্রাহককে ২৪ মাস বা ২ বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। নিয়মটি এমন, সঞ্চয়ী বা চলতি হিসাবের ক্ষেত্রে পরবর্তী ১ লাখ টাকা তোলা যাবে ৩ মাস পর। এরপর প্রতি ৩ মাস অন্তর ১ লাখ টাকা করে তোলা যাবে। এভাবে ২১ মাস পর্যন্ত কিস্তি চলবে এবং বাকি পুরো টাকা পাওয়া যাবে ২৪ মাস পর। প্রাতিষ্ঠানিক আমানতকারীদের ক্ষেত্রেও একই নিয়ম, কিন্তু বাস্তবতা আরও কঠিন। ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন বলছে, বাংলাদেশ ব্যাংকের দেওয়া এই গাইডলাইন অনুযায়ীও মানুষ টাকা পাচ্ছে না। তাদের সদস্য সচিব আলিফ রেজা জানিয়েছেন, সাধারণ আমানতকারীরা ব্যাংকে টাকা থাকা সত্ত্বেও অর্থের অভাবে মানবেতর জীবনযাপন করছেন। তার উপর সাবেক গভর্নর আহসান মনসুর যে হেয়ার কাট পদ্ধতি চালু করার ঘোষণা দিয়েছিলেন, যেখানে ২০২৩-২৪ সালের সুদ কেটে রাখার কথা বলা হয়েছিল, সেটিও এখনও পর্যন্ত বাতিল করা হয়নি। এই নিয়ে আমানতকারীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা আগামী মাসেই ব্যাংক ঘেরাও সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ার দিয়েছেন। বন্ধুরা, পরিস্থিতি আসলেই জটিল। একদিকে আইনি জটিলতা, অন্যদিকে মালিকানা নিয়ে টানাহেচড়া, আর মাঝখানে পড়ে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষের আমানত। ব্যাংক রেজলিউশন আইন ২০২৬-এর ১৮ ক ধারা নিয়ে এখন এক নতুন নাটক শুরু হয়েছে। শোনা যাচ্ছে, যে ধারা ব্যবহার করে সাবেক পরিচালকরা মালিকানায় ফেরার চেষ্টা করছেন, সেই ধারাটি হয়তো বিলুপ্ত করে দেওয়া হতে পারে। যদি তাই হয়, তবে ব্যাংকগুলোর স্বতন্ত্র অস্তিত্ব ফেরার পথ চিরতরে বন্ধ হয়ে যেতে পারে। ভিডিওর শুরুতে আমি আপনাদের বলেছিলাম, শেষে এমন কিছু গোপন তথ্য দেব যা আপনি আগে শোনেননি। মনোযোগ দিয়ে শুনুন। ভিতরের খবর অনুযায়ী এই 5টি ব্যাংক একীভূত করার মূল লক্ষ্য শুধু সংস্কার নয়, বরং ব্যাংকগুলোর বিশাল অঙ্কের খেলাপি ঋণ আড়াল করার একটি কৌশলও ছিল। এখন যখন সরকার দেখছে এই বিশাল দায়ভার বহন করা বাজেটের ওপর চাপ সৃষ্টি করছে, তখন তারা দায় এড়িয়ে চলছে। অন্যদিকে আগের মালিকপক্ষ যে ফিরে আসতে চাচ্ছে, তাদের উদ্দেশ্য মোটেও ব্যাংকের উন্নয়ন নয়, বরং তাদের সময়কালে হওয়া অনিয়মগুলো ধাপাচাপা দেওয়া এবং অবশিষ্ট সম্পদ কবজা করা। আরেকটি চাঞ্চল্যকর তথ্য হল, বিদেশি কোনো বিনিয়োগকারী এই একীভূত ব্যাংকে বিনিয়োগ করতে রাজি হচ্ছে না, কারণ তারা ব্যাংকগুলোর আর্থিক খতিয়ানে বড় ধরনের শুভঙ্করের ফাঁকি খুঁজে পেয়েছে। ফলে সাধারণ আমানতকারীদের টাকা ফেরত পাওয়া এখন পুরোপুরি নির্ভর করছে সরকারের সরাসরি হস্তক্ষেপ এবং রাজনৈতিক সদিচ্ছার ওপর। যদি সরকার আগামী বাজেটে বড় অঙ্কের অর্থ না দেয়, তবে এই ১৫ মাস বা ২৪ মাসের স্কিম কেবল কাগজেই থেকে যাবে। বাস্তবে টাকা পাওয়া আরও কঠিন হবে। তাই যারা আমানতকারী আছেন, তাদের পরামর্শ হবে, আপনারা আপনাদের অধিকার আদায়ে সচেতন থাকুন এবং আইনগতভাবে সংগঠিত হন। ব্যাংকিং খাতের এই অস্থিরতা একদিনে কাটবে না, তবে আমাদের সজাগ দৃষ্টি রাখা জরুরি। এই ছিল এখন পর্যন্ত ব্যাংক একীভূতকরণ এবং আমানতকারীদের নিয়ে সর্বশেষ তথ্য। এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে বা আপনি যদি একজন ভুক্তভোগী আমানতকারী হয়ে থাকেন, তবে কমেন্ট বক্সে অবশ্যই আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে। ব্যাংকিং খাতের এমন আরও আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।